স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কি হয়েছে বৌমা? দেহা স্বামীকে কিছুটা পরখ করে শ্বশুরকে জানালেন। আমি জানি না আব্বু। স্তব্ধতা নিগুড়তা কাটিয়ে আচানক মাথা তুলে রায়হান সাহেবের দিকে রেখে প্রত্যুত্তর করল। আব্বু ঠিক আছে। চমকে উঠল সকলে। ঈগল চক্ষু মানবের গভীর চিন্তায় ছিল বলে ডাকে সাড়া দেয়নি নিশ্চিত হলো বাকিরা, অথচ এদিকেও মনোযোগ। অবশ্য ওর পক্ষে এসব সম্ভব। রত্নার দিকে লক্ষ্য করে বলল, চাচি আম্মু রাতের মধ্যে কি নিজেকে স্বাভাবিক করতে পেরেছেন তাহির ব্যাপারটাতে? রত্না আশ্বস্ত করে বলল, মেনে নিতে কিছুটা কষ্ট হইতো বা হতো, তবে এখন আর আক্ষেপ নেই। সামান্য বিষয়ে খোদা তালোয়ার কাছে পাপের ভাগীদার বানাবো না নিজেকে। তাহি আমার বড্ড আদরের। হঠাৎ এমন একটা কাহিনীতে খানিকটা বিচলিত হয়ে পড়েছিলাম বাবা। আশা করি তুমি বড় চাচি আম্মুর ওপর এই ভরসাখানা রাখতে পারো। টিস্যুতে মুখ মুছে উঠে দাঁড়ায়, খানিকটা হাসলো। অপ্রত্যাশিত একটি ঘটনার সাক্ষী হলো সুলতানা মঞ্জিলের ডাইনিং রুম। শিফা ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইজান, এই শার্ট পরার ছবিটি কাল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে দেখেছিলাম। শার্টটা কি এলিন আপু গিফট করেছেন? মন্তব্য করেছিলেন আপনাকে রংটাতে বেশ মানিয়েছে মশাই। সকলের চক্ষু অক্ষিপট থেকে বেরিয়ে আসার উপক্রম। কথার বোমটি এখনই না ফাটালে কি হতো না? এমন বাক্য শুনে নিঃশব্দ তামাশা দেখার জনতা সাহাত ইমরোজ নয়। কথা না বাড়িয়ে সরাসরি নিজের কামরায় প্রবেশ করে সকলের মুখের উপর ধরাম করে দরজার খিল দেয়। সুলতানা কাবির মেয়েকে রাম ধমক দিলেন। শিফার বুঝতে অসুবিধা হলো সে কি ভুল করলো। গাল ফুলিয়ে শিফা বলল, এলিন আপুই তো কমেন্ট করলো আপনাকে রংটাতে বেশ মানিয়েছে মশাই। বাবার সাথে তর্ক করে শার্ট কিনেছি, বাজিতে জিতে গেলাম। আচ্ছা, তবে কি ভাইজান পড়েনি সে কমেন্ট? জিভের ডগায় কামড় পড়ল শিফার। কি বলে ফেলল? ভীত সন্ত্রস্ত হয়ে মনে মনে দোয়া জপা শুরু করলো। চোখ পাকিয়ে তাকিয়ে আছে সুলতানা। ঘটনার আকস্মিকতায় হক চুকিয়ে গেল সকলে। দরজার খোলার আওয়াজটা কানে গেল। শার্ট বদলে হাতা গুটিয়ে নিতে ব্যস্ত পেশিবহুল হাতের বাইসেপস ফুলে উঠেছে। কালো শার্টে পূর্বের চেয়ে বেশি সুদর্শন লাগছে, সাথে কালো ফর্মাল প্যান্ট। পাভেল উপরে এসে নীরবে এক পাশে দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে জানতে চাইল, আমার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট কে দেখে? বস তুই। ডিলিট করতে বলবে। প্রচারণার প্রয়োজন নেই। ব্যক্তিগত প্রোফাইল আমি চালাতে জানি। জি বস। পুরো ঘটনা এত সময় নীরবে অবলোকন করলো শাহাদ পত্নী। শেফালির কোল থেকে শাহজাকে নিয়ে আদর করে দিতেই মেয়ে ঢের আহ্লাদি হয়ে শাহাদের দুগাল চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে। সুলতানা কবির প্রশ্ন ছুড়ল, এলিন কে বাবু? কথা কেড়ে নিল পাভেল। আন্টি এলিন মন্ত্রীর দেলারের মেয়ে, নিশাদের বিয়েতে এসেছিল। বাবুর কি সম্পর্ক ওর সাথে? কথাটি বলা যতটা স্বাভাবিক ছিল, শোনা ততটাই অস্বাভাবিক। শাহাদ তরাক করে ওর মায়ের দিকে তাকালো। শিফা শুকনো ঢোক গিলছে। শাহাদ পত্নীর চাহনি পরীক্ষা করা দুর্বোধ্য। পারতপক্ষে সে নিজেই মহান ট্রিক্সের অধিকারী। একান্তে পেলে ওর মনের ঝড় দমানো যাবে। এই জনসম্মুখে তা অসম্ভব। শাহিন জোরে বোনের মাথায় গাঁটটা মেরে ওর মাকে বলল, আমাকে আজাইরা পেঁচাল নিয়ে পড়লেন। এক্ষুনি এই কৌতূহল দমাতে হবে। পরিবারের নিকট নিজেকে গসিপের বিষয়বস্তু বানানো বড্ড অপছন্দের। সহধর্মিনীর দৃষ্টি সুচালো, তীক্ষ্ণ এবং বেশ ঘন গম্ভীর। স্পষ্ট সূক্ষ্ম প্রগাঢ় গলায় জানান দিল, থামো মেজর, আমাকে উত্তর দেওয়ার সুযোগ দাও। দেলোয়ার স্যার স্নেহের সহিত একটি গিফট সেট পাঠিয়েছিলেন কিছু মাস আগে। আমার পছন্দের ব্র্যান্ডের কিছু পোশাক আর অ্যাক্সেসরিজ ছিল। শার্টটি উপহারের একটি অংশ ছিল। অজানা ছিল স্যারের মেয়ের পছন্দের। দ্যাটস ইট। মেয়েকে শেফালির কোলে দিতে চাইলে যেতে চায় না, উল্টো শেফালি থেকে মুখ ফিরিয়ে নিল। শাহাদের গলা আঁকড়ে বলে উঠল, বাবা দাব্বো। শাহাদের কাছে যাওয়ার এটি যেন গুরুত্বপূর্ণ বাণীর মতো কানে বাজলো এক্স কমান্ডার সাহেবের। মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে শাহজাকে অনুকরণ করে বলল, যাবে? বাবা দাব্বো। অবশ্যই যাবে।
যেন এই সুযোগের অপেক্ষায় ছিল এক্স কমান্ডার এমপি শাহাদ ইমরোজ। বেগমের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, মেয়েকে নিয়ে গাড়িতে বসছি, 10 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে মেয়ের প্রয়োজনীয় খাবার পোশাক নিয়ে দ্রুত পা চালিয়ে আসো। সুলতানা কবির প্রশ্ন করলো। কই নিয়ে যাবে এদের? সুলতানা কবিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপাতত অফিসে, মেয়েকে রেখে কাজ করে শান্তি মিলবে না আম্মু, আর মায়ের অভাবও অপূরণীয়, সুতরাং দুজনকে নিয়ে যাই, থাকুক সারাদিন আজ আমার সাথে। দিয়া হতভম্ব, পুনরায় প্রশ্ন করার সাহসের সংকুলান। মৃদু ধমক কানে এলো। 7 minutes left. সুলতানা ইশারা দিতে পুত্রবধূ কামরায় ছুটে গেল। এদিকে শিফা, শেফালি, নওরিন গাল ফুলিয়ে ফেললো। ভাইজান কেন ভাবিজানকে নিয়ে যাচ্ছেন? সারাদিনের প্ল্যান ভেস্তে দিচ্ছে। দিয়া ছুটে চলল কামরায়। সবুজ রঙের কুর্তিতে নিজেকে তৈরি করে মেয়ের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ঢুকিয়ে যন্ত্রের মতো ডাইনিংয়ে এসে দাঁড়ালো। সাহাদ বের হওয়ার আগে বোনদের দিকে তাকিয়ে বলল, তোমরা আয়োজন করো, ভাবিমাকে বিকেলের মধ্যে পেয়ে যাবে, বিয়ে রাতে পড়ানো হবে। বেরিয়ে গেল ডাইনিং রুম ছেড়ে। কাঁধে মেয়ের ব্যাগ নিয়ে সুলতানা কবিরের দিকে গোমরা মুখে তাকিয়ে বলল, কিছু বলছেন না কেন আপনি? সুলতানা বেগম হেসে বললেন, যাও, বাবু সময় মতো চলে আসবে আমি জানি। তুমিও একটু ঘুরে এসো, বেশ কিছুদিন হলো তুমি বের হও না। ঠোঁট উল্টে দিয়া নওরিনের দিকে তাকালো। তিনটি মেয়েরই ভীষণ মন খারাপ। সুলতানা কবির টানা দিয়ে বললেন, যাও তো বৌমা, বাবুর বকা খাবে দেরি হলে। অনিচ্ছা সত্ত্বেও মুখ মলিন করে বেরিয়ে এলো দিয়া। বাড়ির আঙিনায় লোকজন ভিড় করছে। এখন থেকেই কাজ শুরু। গাড়ির কাছে আসতেই দেখতে পেল মেয়ের সাথে কত কি বলে রাজ্যের আলোচনায় বসেছে এই কোমড়ামুখ। সবুজ কুর্তিতে যেন পাতার মতো দেখাচ্ছে। দেখা মাত্রই ঝুঁকে ব্যাক ডোর খুলে দিল। ওঠার পর মেয়েকে নিয়ে নিজেও পেছনের সিটে বসে পড়ল। ড্রাইভার গাড়ি টান দিল। মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে বলল, এলিনকে তুমি চেনো, ওকে নিয়ে মনের মাঝে অপ্রয়োজনীয় চিন্তা খাটানোর দরকার নেই। প্রিয়জন ছাড়া উপহার জিনিসটা অপছন্দের, তবে দেলোয়ার স্যার ভালোবেসে দেয়াতে নাকচ করিনি। উপহারের পেছনে উদ্দেশ্য এবং কার পছন্দে কেনা হয়েছে তা নিশ্চয়ই আমার জানার কথা নয়, তাই না? ঘাড় ঘুরিয়ে প্রশ্ন ছুড়ল ঘরণীর দিকে। ওনার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমি কি জানতে চেয়েছি? পুনরায় প্রশ্ন করার ধাঁচে স্পষ্ট কতখানি সন্দেহ জমিয়ে রাখা হয়েছে ছোট্ট মনটাতে। ভেবে কুল পাই না, যেখানে আমায় নিয়ে সুচিন্তা বাস করার কথা, সেখানে সন্দেহের এত দুঃসাহস হয় কি করে? আঙুলের ডগা থেকে ওড়না ছেড়ে শাহাদের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে প্রত্যুত্তর করল, আমি যেসব ছবি দেখতে পাই না সেখানে অন্য নারী কমেন্ট করে কি করে? তা আবার এই জানা সত্ত্বেও যে মানুষটি বিবাহিত আর কোনো সন্তানের জন্য। সুচালো, ধারালো, তীক্ষ্ণ দৃষ্টি। পকেট থেকে ফোন বের করে কল লিস্টের পরিচিত নম্বরে মেসেজ পাঠায়। মিনিট দুয়েকের মাঝে জবাব এলো। মেসেজে পাঠানো নম্বরে ডায়াল করে স্পিকারে রাখলো ফোন। নারী কণ্ঠে ভেসে উঠেছে বিপরীত পাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠ। জি মিস্টার শাহাদাত, বলুন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা বলে বিরক্ত করব না, আমার 5 মিনিট সময় লাগবে। অবশ্যই বলুন। ধন্যবাদ। প্রথমত দুঃখিত আপনার সময় নষ্ট করছি। সর্বশেষ বলবো, অনেক বড় দায়িত্ব না নিলেও সরকারের বেতনভুক্ত ছোট্ট কর্মচারী 2-4 জন মানুষ মনে হয় চেনে। আমি জানি ব্যাপারটিতে আপনি অভ্যস্ত নন, তবুও বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বদা সক্রিয়। আপনার একটি মন্তব্য আমার ক্যারেক্টার সার্টিফিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি পছন্দ করে উপহার পাঠিয়েছেন, ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। আমি পরিবার ব্যতীত অন্য রমণের উপহার গ্রহণ করতে বিচলিত, বিব্রত বোধ করি। ভবিষ্যতে আশা করছি এসব কাজ হবে না আমার সাথে। আপনি কি ধরতে পেরেছেন আমার পয়েন্ট অফ ভিউ? এলিন লজ্জা পেয়ে বিস্মিত হলো। ভাষা হারিয়ে এক বাক্যে বলল, সরি মিস্টার শাহাদাত, আর এমনটা হবে না। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এভাবে ছড়াবে। রাখছি। ফোন কেটে পকেটে পুরে রাস্তায় চোখ দিল। দিয়া মনে মনে শান্তি পেয়ে গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে হাসছে চুপি চুপি। ঘাড় ঘুরিয়ে শাহাদ দেখতে পেল প্রিয়তমা স্ত্রীর প্রাণোজ্জ্বল হাসি। কি করে রেখেছিল মুখটাকে এতক্ষণ? গাড়ির মাঝে
পুচকি ঘুমিয়ে পড়েছে শাহাদের বুকে। পার্টি অফিসের সামনে গাড়ি থামতেই গাঢ় স্বরে বলল, কতখানি হীনমন্যতায় ভুগতে হয় এমন আগুন সুন্দরীকে সাথে নিয়ে ঘুরলে। শাহাদ ইমরোজ না হলে বুঝা দেয়। নিজের দিকে তাকাতে লজ্জা লাগে। কোথায় ইরানি সুন্দরী আর কোথায় ব্ল্যাক প্যান্থার। মুখ ঢাকো নতুবা মাস্ক পরো। হতবাক দিয়া হা সদৃশ মুখ করে চোখের পলক ঝাপটাচ্ছে। কি বলল? ব্ল্যাক প্যান্থার? ইয়া আল্লাহ, শেষমেশ কালাচিতা। ঠোঁট পাকিয়ে দিয়া বলল, তবুও তো দম্ভ কমেনি। ব্ল্যাক প্যান্থার না বলে ব্ল্যাক বেঙ্গলও তো হতে পারতো। শাহাদ ভ্রু কুচকে বলল, 1 মিনিট, ব্ল্যাক বেঙ্গল মানে তো ছাগল। আমিও তো তাই বললাম, বিড়াল তো বলিনি। কি? অধর প্রসারিত হাসি দিল দিয়া। আচ্ছা জব্দ করেছে এমপিকে। পরনের ওড়না মুখে পেঁচালো। ব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে দিল। শাহাদের ঠোঁটের কোণে মিটিমিটি হাসি যেন বলে দিচ্ছে সহধর্মিনীর প্রস্তুতি তাকে মুগ্ধ করেছে। এখন সহধর্মিনী তাকে ব্ল্যাক প্যান্থার ভাবলেই কি আর ব্ল্যাক বেঙ্গল ভাবলেই কি, চোখ মুখ মাথা সবই ঢাকা। পার্টি অফিসে প্রবেশ করতে সকলে দাঁড়িয়ে গিয়েছে। আপাদমস্তক ঢাকা মানবীকে দেখে চমকে উঠেছে উপস্থিত জনতা। প্রশ্ন করার সাধ্য নেই। কোলে সুন্দর রাজকন্যা দেখে সবাই ধরে নিয়েছে স্যারের সহধর্মিনী। শাহাদ স্ত্রী কন্যা নিয়ে ভেতরে চলে গেলেন। রুমে এসেই শাহাদ স্ত্রীকে বসিয়ে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, ম্যাডাম, আমি ব্ল্যাক প্যান্থার হলেও সহ্য করতে হবে আর ব্ল্যাক বেঙ্গল হলেও সহ্য করতে হবে, কিন্তু দিন শেষে তাল গাছ আমার। দেখতে দেখতে মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্ন। হই হই রব চারিদিকে। আত্মীয়রা সবাই ভিড় করেছে। মঞ্জিলা ছুটে এসেছে ভাতিজার বিয়ে। নিশাদ এসেছে বউ নিয়ে। কেবল নিকট আত্মীয় দিয়েই ভরে যায় সুলতানা মঞ্জিল। দিয়া ফোনালাপে জানিয়েছে সে ফিরছে। গায়ে হলুদের জন্য সবাইকে তৈরি থাকতে বলা হয়েছে। তাহি নীরব দর্শক। দু চোখ ভর্তি অবাধ জল, অনুভূতি শূন্য। কি হতে যাচ্ছে জীবনে ওর, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ওর নামের সাথে নিজের নাম বেঁধেছে, যার সাথে মজার ছলেও আলাপ জমায়নি, সে হতে যাচ্ছে একান্ত সুখ দুঃখের সঙ্গী। আগের দিন থেকে এখনো অবধি লিমন তাহি কেউ কারোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেনি। সকালে নাস্তার টেবিলে এক পলক দেখেছে একে অপরকে। দুজনেই এখন দ্বিধায় আক্রান্ত। হুড়মুড় করে শিফা, নওরিন, শেফালি, নিশি এবং নিশাদের বউ প্রবেশ করলো। ঢুকেই দিয়ার সাথে কথা হয়েছে জানিয়ে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। তাহি নীরবে সব দেখে যাচ্ছে। দুহাত ভর্তি মেহেন্দি, হাতে এখন লিমনের নাম, যে হাতে 4 বছর আগে রাশিদের নাম ছিল, এখন সেই হাতে লিমনের নাম। হাতের দিকে তাকাতেই টুপ টুপ করে পড়ছে চোখের জল। দরজায় কড়া নাড়ার শব্দ। মেয়েরা ফিরে দেখে লিমন দাঁড়িয়ে আছে। শেফালি লিমনকে ডেকে বলল, লিমনের মুখাবয়ব বলে দিচ্ছে ছেলেটা মজা করার অবস্থায় নেই, তবুও একটু শক্ত হয়ে বলল, আবা 10 মিনিট কি সময় দেওয়া যাবে? আমার কথা ছিল ওনার সাথে। শেফালি নওরিনের দিকে চেয়ে চোখের ভাষায় বুঝালো। নওরিন ব্যাপার সিরিয়াস বুঝে সবাইকে বুঝালো উঠে আসতে। সকলে বেরিয়ে যেতেই লিমন দরজা আটকে দিল। শান্ত স্থির ধীর পায়ে এগিয়ে এসে খাটে তাহির মুখোমুখি বসেছে। সদ্য বিবাহিত স্ত্রীকে কি নামে সম্বোধন করতে হয় মস্তিষ্ক ফাংশন করা বন্ধ করে দিয়েছে। 10 মিনিট সময় চেয়ে নিয়েছে। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। লিমন দম ফেলে বলল, ডক্টর সাহেবা, কিছু কথা ছিল, আপনার কি সময় হবে? পুরুষালী স্বরে পরিচিত সম্বোধন পেয়ে সম্বিত ফিরল তাহির। লিমনকে কামরায় দেখে কিছুটা ঘাবড়ে গেল। ঢোক গেলে আশেপাশে দেখছে। লিমন আশ্বস্ত করে বলল, চিন্তিত হবেন না, চলে যাব। 10 মিনিট সময় নিয়ে এসেছি, কিছু কথা ছিল, অনুমতি কি পাবো? দু হাতে চোখ মুছে তাহি মাথা নাড়ল। সম্মতি পেয়ে লিমন চোখ বুজে বলল, আপনি কি আমার সাথে সংসার করতে পারবেন? প্রশ্ন করেই লিমন চুপ। অন্যদিকে তাহি লিমনের বুজে থাকা চোখের দিকে তাকিয়ে নিজে প্রশ্ন করছে সে কি সত্যি পারবে। সময় ছুটছে। তাহি বাচ্চা নয়, যা করেছে ভেবে চিন্তা করেছে। কাট কাট উত্তর দিল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পারতে হবে, অন্য কোথাও হলে করতে হবে। চোখ খুলল লিমন, খানিকটা হেসে হাত বাড়িয়ে বলল, পারতে হবে না, অন্য কারো কথা জানে না। লিমনের একমাত্র লোভ ডক্টর তাহির বন্ধু হয়ে তাকে প্রাণ দিয়ে ভালোবাসা। তাই শুধু হেসে মিষ্টি করে দুটো কথা বললেই হবে। তবে একটা অনুরোধ, বিয়ে যেহেতু করেছি, সংসার নামে শব্দে আবদ্ধ হচ্ছি, এটার আবদার প্রতিদিন একবেলা ভাত আমার সাথে বসে একসাথে খাবেন। আমি সারাদিনের জমিয়ে রাখা গল্প শোনাতে চাই। অফিসের কোনো কলিগের সাথে ঝগড়া করেছি, কোন ফাইলে ভুল করেছি, বসের কি বকা খেয়েছি, আর কোন মেয়ে আমার সাথে ফ্ল্যাট করেছে, এইসব। রাজি? তাহি নড়ে চড়ে বসলো। প্রতিটি আবদার সুন্দর সাবলীল, হয়তো নিজেও সহজ হচ্ছে, তাহিকেও সহজ করার প্রচেষ্টা। কি নাম দেবে এমন সম্পর্কে? তাহি প্রশ্ন করলো, কি চাচ্ছেন বলেন তো? লিমনের অধর আলগা হয়ে এলো। কনিষ্ঠ আঙুল কানে ঢুকিয়ে কান পরিষ্কার করার ভঙ্গি করে আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে কিছু বলছেন? আপনি ছাড়া রুমে আর কেউ আছে? ও, আপনি? তাহি অসন্তোষ প্রকাশ করলো লিমনের না বোঝার ভান দেখে। ভ্রু কুঁচকে বদন জুড়ে বিরক্তির চাপ নিয়ে এলো। লিমনের ঠোঁট চেপে বোঝার চেষ্টা করছে তাহিকে। চট করে বলল, ডক্টর তাহি, আমার কি প্রমোশন হলো? এত চট থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি? আমি কি এখন আমার স্বামীকে তুমি ডাকবো? যদিও ডাকতাম, যদি সে আমাকে তুমি ডাকতো। জনসম্মুখে ডাক্তার তানি, ডাক্তার সাহেবা বলা হয়, সেখানে তুমি সম্বোধন করে তাকে অসম্মান করতে পারবো না। বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় লিমন। চোখের পলক ঝাপতে তাহিকে বারবার দেখছে। আপনি ভাইজানের কথাটা সিরিয়াসলি নিলেন? উনি শ্রদ্ধা করতে বলেছে, তাই আপনি সম্বোধন করছেন। তার আগে আমি সূত্র নিয়েছিলাম। আমি সেদিন আমাকে বিয়ে করার প্রস্তাবও আপনার সম্মুখে করেছি, মনে করে দেখুন। লিমন মনে করে দেখলো সত্যি সেদিন তাহি আপনি সম্বোধন করেই এমনই এক প্রশ্ন করেছিল। লিমন, এই মুহূর্তে বিয়ে করবেন আমায়? না, তাহলে ঠিক আছে। এই মেয়ে মন থেকেই সম্মান করছে। লিমন সোজা সামনের দিকে হেঁটে দরজা বরাবর অগ্রসর হলো। আচানক ঘুরে বলল, ডক্টর সাহেবা, একটা কথা। কি? আমি কি বেশি ছোট? মানে আপনার সাথে কি বড্ড বেমানান? আপনি ছোট? কে বলেছে? আপনি তো বললেন। নিজেকে প্রশ্ন করুন, উত্তর কি মিলেন দেখুন। আমি বলেছিলাম স্যাটার করে। বয়স কি কম হয়েছে আপনার? এক পেশে হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ, তৈরি থাকবেন। আজ আপনাকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে চাই। অধিকার? বলতে পারেন লিমনের একপাক্ষিক ভালোবাসা, তবুও শান্তি। তাহি আমার। বেরিয়ে গেল দরজা খুলে। কানে বাজলো মুগ্ধ স্বর, তাহি আমার। মানুষটার হাসি সুন্দর, স্মৃতি মোছে না। তাহি নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বুঝাচ্ছে, তাহি, তুই দুনিয়াতে বাস করিস, এখানে তো সঙ্গীর প্রয়োজন। ছলে বলে কৌশলে তোকে সকলে আঘাত করেছে। সেদিন হসপিটালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বাড়িতে হামলা হয়েছে। একটু সময় করে হলেও পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে পড়ে গেল তাহির আম্মার কথা, যে কথা কেউ জানে না। তাহিকে সেদিন পালিয়ে যাবার বুদ্ধি দিয়েছিল মেহের জানাম্বা। রাশেদের স্মৃতি নেই, প্রায়ই আমার সাথে দেখা করতে যেত। আমার বুদ্ধিতেই সেদিন হুটহাট এমন সিদ্ধান্ত নিয়েছিল। ফোন কেঁপে উঠল। হাতে নিতেই শেফালি অন্যদের নিয়ে ঢুকলো। আঙুলের ইশারায় গুরুত্বপূর্ণ কল বলে বারান্দায় এলো। সালাম দিতেই ওপাশ থেকে ভেসে এলো স্বর, আম্মাজান, ভালো আছো? জি আম্মা, আপনি? ভালো আছি। আমার ছেলেটা কেমন আছে? আছে ভালোই। শোনো আম্মা, আমার রাশেদ গেছে তো কি হয়েছে? লিমন আছে। ছেলেটা আমাকে অনেক মায়া করে, দেখতে আসতে চায়। আমি মানা করি। আমি নিজেই দেখা করি রেস্টুরেন্টে গিয়ে। আমার জায়গাটা তো ভালো না, এখানে সে আসলে লোকে গালমন্দ করবে। তাই এমপি সাহেব
কি সব মেনে নিছে? জি আম্মা। শোনো আম্মা, আর জীবনে পিছে ফিরবো না। আমার দুর্দশা হয়েছে একা থেকে। আমি একা ছিলাম বলে ফরিদ আমাদের মা ছেলেকে শেষ করেছে। আমি চাই না তোমার জীবনেও কোনো ফরিদ, খালেদ, পারভেজের মতো কালো ছায়া পড়ুক। এর আগেই কেউ আগলে নিক। আমি লিমনের মাঝে রাশেদকে দেখি। তোমাকে আগলে নেওয়ার ভালোবাসার অধিকার দেখি। যার তার হাতে তো আর এমনি এমনি রাশেদের সম্পদ তুলে দেব না আমি। অনেক ভেবেই বলেছি বিয়েটা লিমনকেই করো। ও জানে তোমার কদর। তোমাকে তোমার মতো মেনে নেবে। কষ্ট দিও না, কষ্ট পেও না। অতীতকে শক্তি বানিয়ে ভবিষ্যৎকে সাজাও। আমরা সবাই তোমার সুখ দেখতে চাই। জি আম্মা, দোয়া করবেন যেন সব ধাক্কা সামলিয়ে নিতে পারি। আমিন। আমি আসবো কিছুক্ষণ পর। সত্যি আম্মা? হ্যাঁ, এমপি সাহেব নিজে এসেছেন আমাকে দাওয়াত দিতে। কেমন অসম্মানজনক কাজ হলো। উনি আমার কুঠিতে এসেছেন বৌমা আর ছোট নাতনিটাকে নিয়ে আমাকে দাওয়াত দিতে। আমার লজ্জা লেগেছে। যদি না যাই ব্যাপারটা কেমন অপমানজনক। তুমি আজ সাজো, খুব সুন্দর সাজো। দুনিয়া দেখুক আমার রাশেদ তোমার মাঝেই ভালো থাকবে। তুমি আজ হাসবে, আমি আজ হাসবো। মেয়ের বিয়ে দিব, অনেক খুশি থাকবো আমরা। রাশেদ চোখ মেলে শান্তি দেখবে আজ। তার মা আর প্রিয়তমা ভালো আছে। ঝরছে অশ্রু, রক্ত ঝরা ব্যথা হৃদয় জুড়ে, দুটো মানবীর হাহাকার। এখনই হয়তো শান্তি পাবে হৃদয়, সবকিছুর শেষ আছে। কথা শেষ করে তাহি রুমে আসলো। তাহিকে বসিয়ে সাজাতে ব্যস্ত মেয়েরা। দ্রুত গতিতে পা ফেলে রুমে ঢুকলো লিমন। সরাসরি তাহির পায়ের কাছে বসে ওর হাত দুটো শক্ত করে ভেজা চোখে উচ্ছ্বসিত হয়ে বলল, ডক্টর তাহি, ফরিদ রেজা মারা গিয়েছে কিছুক্ষণ আগে। শেষ পর্যন্ত অপমানের যন্ত্রণাই মরে সে। মানুষের মৃত্যুতে খুশি হতে নেই, তবে আজ আমি খুশি। মারা যাওয়ার আগে নাকি সর্বোচ্চ পাগলামি করে মরে সে। চিৎকার দিয়ে বলেছে নাকি রাশেদ ভাইকে ম্যানিপুলেট করার কথা, তার মাকে নিয়ে বাজে কথা। পাগলামির ঝোঁকে সব উগলে দিয়ে সকলের সামনে। বলুন তো এখন আমাদের কি করা উচিত? আজকের দিনটা আমার কাছে সেরা একটি দিন। চোখে পানি সকলের, ফুপিয়ে কাঁদছে তাহি। বাড়ির বড়রা ছুটে এসেছে তাহির রুমে। পাপের বিনাশ দেরিতে হলেও উৎকৃষ্ট প্রমাণ এই ফরিদ। লিমন উঠে দাঁড়িয়েছে, চুপচাপ বেরিয়ে এসেছে কামরা ছেড়ে। তাহির ভেতরে জমা কষ্ট বেরিয়ে আসুক। মেয়েটা জোরে কাঁদছে না, কাঁদুক, মনের সব কষ্ট মুছে যাক। ভালোবাসার মানুষ হারালে কত কষ্ট যার হারায় সে বোঝে। লিমনও এখন খুশি। তাহি শান্তি পাবে, আম্মা শান্তি পাবে। মেয়েকে তৈরি করে মনোযোগ দিয়ে দেখছে দিয়া। দোয়া পরে ফু দিল মেয়ের শরীরে যাতে বদ নজর না লাগে। এই প্রথম ছোট্ট শাহেজা ফুফি চাচুর বিয়েতে লাল লেহেঙ্গা পরেছে। মেয়ের ঝাঁকড়া চুলে ফুল পেঁচিয়েছে, ঘুরে ঘুরে খাটের উপর লাফাচ্ছে। দিয়া হিমশিম খাচ্ছে মেয়েকে নিয়ে। পাশ থেকে খেলনা নিয়ে খেলতে বসিয়ে দিল। এই সুযোগে নিজে তৈরি হয়ে নিচ্ছে, বাকিরা বাইরে সাজছে। তাহির শরীরে কিছুক্ষণ আগে তাহির মা খালা হলুদ ছোঁয়ালেন। খুবই সাধারণ ঘরোয়া হলুদের আয়োজন ছিল। সন্ধ্যা হতেই বিউটিশিয়ান এসে সাজানো শুরু করে দিয়েছে। দিয়া সেজেছে এখন বাঙালি রাজবধূ সাজে। হাতে মোটা মান্তাসা, রত্নচুর, গলায় বাহারি সীতা, ম্যাজেন্ডা পাড়ে জরি সুতোয় জড়ানো কালো কাতানের প্রতিটি কুচি থাকে থাকে সাজানো। এক হাতে ফুলের গাছরা। শাহেজা ছটফট করছে। হাঁটা শেখার পর থেকে একটুখানি চুপচাপ বসতে নারাজ মেয়েটা। মেয়েকে অতিষ্ঠ হয়ে মৃদু ধমক দিল, শেজা চুপ করে বসো। এমন করছো কেন? বাইরে নিব না, পিট্টু দিব বলে দিলাম। চোখ রাঙিয়ে তাকায় মেয়ের দিকে। মেয়ে গাল ফুলিয়ে টলমল চোখে উচ্চারণ করে, বাবা তাপো বাবা। ফোনে কথা বলতে বলতে উদয় হলো সকামরায়। চাবি দিয়ে নিজেই লক খুলল কামরার। গলার ভারী আওয়াজে স্পষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ফোনে। আয়নায় শাড়িটি ঠিক করে মেয়েকে খাটে দাঁড় করিয়ে মেয়ের পোশাক ঠিক করে দিচ্ছে।
অন্যদিকে আহ্লাদী কন্যা সাহাদ আসার আলামত পেয়ে গলা ছাড়ল পূর্বের যে তীব্র আওয়াজে। কান থেকে ফোনখানা নামিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে প্রথমে নজরে পড়ল কন্যার দিকে। দ্রুত পা চালিয়ে মেয়েকে কোলে নিয়ে সহধর্মিণীকে বলল, শুরু হয়ে গেল ঝাড়াঝাড়ি। থেমে গেল চলন্ত অধর। প্রিয়সীর এ কি রূপ! এত এত রূপে ভস্য হলো, এই রূপ তো আছে না। রাজপুতু লাগছে, স্বর্ণে মরিয়েছে এখন নিজেকে। শুকনো ঢোক গেলে মেয়ের দিকে ফিরে মেয়ের চোখ মুছে দিল, হাসি দিয়ে বলল, আম্মাজান, আপনি ঠোঁটে লাল রং লাগিয়েছেন। কি নাটুকে মেয়ে! সাহাদকে দেখে ওর ঠোঁটে হাসি, এদিকে চোখ এখনো পানিতে ছলছল। যে কেউ দেখলে এক্ষুনি বলে দেবে এই মেয়ে কাঁদছে। শাহেজা ঠোঁটে তর্জনী দিয়ে খিলখিলিয়ে হেসে বলে, মা ইবিতি। সাহাদ মেয়ের কথায় হু হু করে হেসে বলে, আপনার এই বৃত্তিক সুন্দর আম্মা, মা এই বৃত্তিক লাগিয়ে দিয়েছে। শাহেজা ঠোঁট উল্টে দেখাচ্ছে, ইবিতিক লাল, হাতের মেহেন্দি দেখাচ্ছে। মিদি লাল, তেজা লাল। মানে লিপস্টিক লাল, মেহেন্দি লাল, শাহেজা লাল। একটু করে সব বুঝতে শিখেছে 2 বছরের শাহেজা। সাহাদ মেয়ের কথায় সায় দিয়ে বলে, সব লাল, শুধু শেজার মা গোলাপি, চোখ জোড়ানো সৌন্দর্য। মেয়ের দিকে তাকিয়েই এসব বলছে। দিয়া ভ্রু কুচকে ভাবছে মানুষটা ওর দিকে না তাকিয়ে কেন মেয়ের দিকে তাকিয়ে বলছে। সাহাদ গলা ছেড়ে বলে, যে সাজে সেজেছ চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ভাগ্যিস ইনভাইটেড গেস্টরা সবাই কাছের, নিজেদের আপনজন। দিয়া নিজের দিকে তাকিয়ে বলে, কি এমন সেজেছি এমন ভাবে বলছেন, মনে হয় আমি যেন আসামি। মারাত্মক অপরাধী তুমি, অন্তর্দহনের গন্ধ পাও না? বৃদ্ধা আঙুলে ঘষে চট করে টকটকা রানী গোলাপি রঙের লিপস্টিক মুছে দিল রমণীর অধর থেকে। 2 ঠোঁটের মাঝে দূরত্ব এলো মানবীর। হা হয়ে গেল মুখ গহ্বর। মানুষটা লিপস্টিক শুদ্ধ বৃদ্ধা আঙুল নাকের কাছে নিয়ে সুবাস বোঝার চেষ্টা করলো। মুখে বিরক্তিকর শব্দ করে বলে উঠল, মাঝে মাঝে সবকিছু বেশি বুঝি। কি দরকার ছিল আঙুলে লিপস্টিক মোছার? অনুভূতি নিয়ন্ত্রণ করতে লিপস্টিকটা আঙুলে না মুছে অনুভূতিকে আশকারা দিয়ে ঠোঁট দিয়ে মুছলেই পারতাম। ইস, এখন আর বলে কি লাভ? যা ভুল করার তা তো করেই ফেলেছি। ঘড়িতে বাজে 8টা, বসে থাকতে হবে 12টা অবধি। মর্মে মরিবে হৃদয়। ফোঁস করে দম ছেড়ে পুনরায় বলল, বাই দ্য ওয়ে, হালকা রঙের লিপস্টিক লাগিয়ে নাও। যার দেখার সে দেখে নিয়েছে। গোলাপিতে কুইন ফারা লাগছিল, বাকিরা দেখার প্রয়োজন নেই। আমি শেজাকে নিয়ে ডাইনিংয়ে যাচ্ছি, দেখি ওদিকে কত দূর হলো। চক্ষু চড়ক কাজ সাহাদ বধুর। স্বামী মানুষটা তাকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ছুঁয়ে জিহ্বা লাগিয়ে বলল, টেস্টলেস। আই প্রেফার মাই পার্সোনাল পারমিস গ্রেভ। 2 অধর আলগা করে বিস্মিত মানবী। এই মানুষটা এক একবার এক এক রকম কাজ করে। এই রূপের ব্যাপারে যদি পরিবার, বন্ধু সমাজ জানতে পারে, হয়তো তাদের মাঝে অনেকের মিনি হার্ট অ্যাটাক আসতে পারে। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো ভাব করল দিয়া। চোখ দুটো ছলছল করছে। অনেকটা সময় নিয়ে এখন আউটলাইন করে লিপস্টিকের কয়েকটি শেড মিলিয়ে প্রপার শেড দিয়েছিল। লোকটা এসে সব ভেস্তে দিল। দিয়ার করুণ অবস্থা দেখে সাহাদ ঠোঁট কামড়ে হাসছে। হায়, লিপস্টিকটা মোছাতে বেচারির অবস্থা দেখার মতো হলো। সাহাদ যেতে যেতে বলল, এটা তোমার শাস্তি ফারা সাহাদ। কিছুক্ষণ আগে না আমার মেয়েটাকে কাঁদিয়েছিলে? লিভিং রুমে বাড়ির পুরুষরা সবাই সাথে আছেন কারি সাহেব। তাহিকে বিয়ে পড়ানোর পরই আনা হবে। রুমের সবার গমগমে অবস্থা। কাজী এসে পাশে বসেছে। সেদিনেও এতটা নার্ভাস লাগেনি এখন যতটা কষ্ট ভেতর থেকে বেরিয়ে আসছে। সকলের আড়ালে বলাতে সেদিন মনে হয়েছিল হাফ ছেড়ে বেঁচেছে, অথচ একই পরিস্থিতির পুনরাবৃত্তি মাত্র। তবে কেন এখন এতটা বিচলিত লাগছে? হৃদস্পন্দন বেড়ে চলেছে ক্রমশ। কাজী সাহেব বারবার কবুল বলতে বলছে, অথচ তাহি নীরব। কামরা ভিড় ঠেলে সাহাদ সোজাসুজি চেয়ার টেনে তাহির বরাবর বসল। তাহির মাথায় হাত রাখতেই মেয়েটা সজোরে কেঁদে দিল। স্বাভাবিক স্বরে সাহাদ বলে উঠল,
তাই কবুল বলো। আল্লাহ যা করেন সবই মঙ্গলজনক। সময় নষ্ট করা তোমার সাজে না। সময় নিয়েই তোমার কাজ। 1 মিনিট দেরি হলে যেমন তোমার রোগী ছটফটিয়ে শেষ হয়ে যায়, ঠিক তেমনি প্রতি মিনিটের গুরুত্ব অসীম। শুভ কাজ শেষ করো, আমি আছি পাশে। কবুল বলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।